বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন এনসিপির কর্পোরেট অফিসে গিয়ে নাহিদ ইসলামদের সঙ্গে বৈঠক করেন, তখনই বোঝা গিয়েছিল যে আসছে সময়টা এনসিপি। যেহেতু বিরোধী দল হিসাবে জামায়াত ফেল মেরেছে বলে মনে করানো হচ্ছে, সেহেতু এনসিপিকে এবার টাকা পয়সা, পরামর্শ, প্রচার, অস্ত্র, অর্থ যা কিছু প্রয়োজন, মোট কথা হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে জাতে তোলার চেষ্টা হবে। এমনকি এর জন্য যদি সারা দেশে ছাত্র দলকে দিয়ে এনসিপির নেতাদের দু চারটে চড় চাপড়ও খাওয়াতে হয়, সেটিও করা হতে পারে। হবিগঞ্জে সেই চড় চাপড়ের ঘটনার উদ্বোধনও হয়ে গেল। এরপর কি পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত। চলুন বোঝার চেষ্টা করা যাক এনসিপি কে বাঁচিয়ে রাখতে নতুন এই হবিগঞ্জ মডেল কতটা কার্যকর হতে পারে। এনসিপির সবচেয়ে বড় সমস্যা হলো দলটি জন্মের পর থেকেই জনগণের রাজনৈতিক আস্থা অর্জন করতে পারেনি। অবৈধ ডক্টর ইউনূসের প্রত্যক্ষ আশীর্বাদ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, ব্যবসায়ীদের অর্থ, চাঁদাবাজির অর্থ, প্রশাসনিক সুবিধা, সেনাবাহিনীর সহযোগিতা এবং দেশি বিদেশি শক্তির প্রচারণা এবং কুমন্ত্রণা, কোনোটিরই অভাব তাদের ছিল না কখনো। রাষ্ট্রীয় অতিথিশালা থেকে শুরু করে টেলিভিশনের পর্দা, বিদেশি দূতাবাস থেকে আন্তর্জাতিক সম্মেলন, সব দরজাই তাদের জন্য খোলা হয়েছিল। যে সুবিধা বাংলাদেশের কোনো নতুন রাজনৈতিক দল কয়েক দশকেও পায় না, এনসিপি তা পেয়েছে জন্মের কয়েক মাসের মধ্যে। তবু কি পেরেছে? তবুও তো পারেনি দাঁড়াতে। কারণ রাজনৈতিক দল কেবল অফিস, বিদেশি বৈঠক এবং সংবাদ সম্মেলন দিয়ে তৈরি হয় না। রাজনৈতিক দল তৈরি হতে মানুষের আস্থা লাগে, সাংগঠনিক ইতিহাস লাগে, ত্যাগ লাগে, জনসম্পৃক্ততা লাগে, প্রোগ্রাম লাগে এবং মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা লাগে। সন্ত্রাস দিয়ে তো সেটা হয় না। এনসিপির ক্ষেত্রে মানুষ দেখেছে যে 2024 সালে তারা অস্ত্র, অর্থ, বিদেশি সহযোগিতা, সহিংসতা, মব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আক্রান্ত করে একটি সরকার ফেলে দিয়েছে, ক্ষমতা দখল করেছে, মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করেছে এবং দেশব্যাপী মব সৃষ্টি করে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে ঘটনাকে তারা বিপ্লব বলে প্রচার করেছে। দেশের বড় অংশের মানুষ সেটিকে এখনো সন্ত্রাস এবং রাষ্ট্র দখলের প্রকল্প হিসেবেই দেখে। ফলে এনসিপির নেতারা নিজেদের যতই নতুন রাজনীতির প্রতিনিধি বলুন না কেন, মানুষ তাদের চেনে জুলাই সন্ত্রাসী হিসেবেই। এই কারণেই তারা দেশের যেখানেই যাচ্ছে সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ছে। গোপালগঞ্জ দিয়ে শুরু হয়েছিল, আপনাদের মনে থাকার কথা। গোপালগঞ্জে গিয়ে তারা যে কাজ করেছিল, বঙ্গবন্ধুকে হেয় করা, আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করার কথা বলেইছে এবং সেখানকার স্থানীয় রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করেছে। ফলে সেখানে প্রতিরোধ তৈরি হয়েছে, তাদেরকে সেনাবাহিনীর এপিসিতে করে পালাতে হয়েছে এবং তারপর সেখানে সেনাবাহিনী গিয়ে যে তাণ্ডব করেছে সেটা তো নজিরবিহীন। গোপালগঞ্জ গণহত্যার কথা তো আমরা ভুলে যাইনি। তারপর থেকে এনসিপি যেখানেই গেছে মানুষ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। কোথাও মানুষ প্রশ্ন তুলেছে, কোথাও বিক্ষোভ করেছে, কোথাও তাদের কর্মসূচিকে ব্যর্থ করে দিয়েছে। এটি শুধু বিএনপি বা ছাত্র দলের বিরোধিতা নয়। বিএনপি ছাত্র দল কেন এনসিপি কে বিরোধিতা করবে বলুন? তারা তো একই, তারা তো একসাথে আন্দোলন করে, একসাথে সন্ত্রাস করে আওয়ামী লীগকে তাড়িয়েছে। কেন তারা এটা করতে যাবে? এটি এনসিপির বিরুদ্ধে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ। মানুষ মনে করে এই দল তাদের ভোটে তৈরি হয়নি, তৈরি হয়েছে ক্ষমতার বিশেষ এক বন্দোবস্তে, নতুন বন্দোবস্তে, ক্ষমতার টাকায়। এবং যেমন বিএনপি তৈরি হয়েছিল এক সময়, বিএনপি তৈরি হয়েছিল কিংস পার্টি হিসাবে। জিয়াউর রহমান বাংলাদেশের চৈনিক বামপন্থী রাজনীতিকদের টাকা দিয়ে কিনেছেন এবং ডিজিএফআই দিয়ে টাকা পয়সা ছড়িয়ে এই দলটিকে তৈরি করেছিল। একই প্রক্রিয়ায় এনসিপিও তৈরি হয়েছে। একই প্রক্রিয়ায় দুটি দল যদি তৈরি হয় তাহলে এক দল আরেক দলের বন্ধুই হয় বেশি। তবে আমি মনে করছি যে এখানেও স্বার্থের দ্বন্দ্ব তো রয়েছে, কে কতটা বেশি পৃষ্ঠপোষকতা পাচ্ছে সেই দ্বন্দ্ব তো তৈরি হচ্ছে।
কিংস পার্টি হিসেবেও এনসিপির ব্যর্থতা আসলে এখানেই। সাধারণত কিংস পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দ্রুত সংগঠন গড়ে তোলে, প্রভাবশালী নেতা টানে, স্থানীয় পর্যায়ে কমিটি বানায় এবং নির্বাচনমুখী শক্তি হয়ে ওঠে। এনসিপি তার কিছুই করতে পারেনি। তারা কিছু পরিচিত মুখ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার এবং তথাকথিত জুলাইয়ের স্মৃতি নিয়ে টিকে আছে। মাঠের রাজনীতিতে তাদের কর্মী নেই, জনসভায় লোক নেই, গ্রাম পর্যায়ে গ্রহণযোগ্যতা নেই, আছে রূপায়ণ টাওয়ারে তাদের কর্পোরেট অফিস, তাদের আছে বিরাট বড় ব্যাংক ব্যালেন্স এবং এখনো পর্যন্ত ব্যাপক অস্ত্রের মজুদ। মানুষ এটা জেনে গেছে। এখন বিদেশি কূটনীতিকেরা একের পর এক এনসিপি কার্যালয়ে যাচ্ছেন। মার্কিন রাষ্ট্রদূতের পর ইউরোপীয় দেশগুলো, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, এমনকি স্পেনের রাষ্ট্রদূতও তাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের অফিসে গিয়ে। কি আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে বাংলাদেশের সংস্কার, গণতন্ত্র, ভবিষ্যৎ রাজনীতি, রাজনৈতিক সমঝোতা নিয়ে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ যাদের রাজনৈতিকভাবে গ্রহণ করেনি, বিদেশিরা কেন তাদেরকে এত গুরুত্ব দিচ্ছে বলেন তো? কারণ বিদেশিদের কাছে এনসিপি একটি সুবিধাজনক রাজনৈতিক পণ্য, পণ্য মানে বোঝেন তো, চানাচুর। জামায়াত যুদ্ধাপরাধের দায়ে কলঙ্কিত। ধর্মভিত্তিক রাজনীতি, নারী এবং সংখ্যালঘুদের অধিকার এবং আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্নে জামায়াতকে বাংলাদেশের আধুনিক বিরোধী দল হিসাবে বিক্রি করাটা কঠিন, কারণ মানুষ জামায়াতকে গ্রহণ করবে না। কিন্তু এনসিপিকে তুলনামূলকভাবে তরুণ, শিক্ষিত, সংস্কারপন্থী, আধুনিক মুখ হিসাবে চানাচুরের মতো প্যাকেট করা খুব সুবিধা। বাস্তবে জামায়াত এবং এনসিপির রাজনৈতিক লক্ষ্য খুব আলাদা নয়। উভয়েই আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখতে চায়, উভয়েই আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, উভয়েই তথাকথিত জুলাই বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। পার্থক্য শুধু উপস্থাপনায়। জামায়াত ধর্মীয় ভাষায় কথা বলে, এনসিপি বলে সংস্কারের ভাষায়, যেটা তাদেরকে শিখিয়েছে এই বিদেশিরা। জামায়াতের গায়ে যুদ্ধাপরাধের দাগ, এনসিপির গায়ে জুলাই সন্ত্রাসের দাগ। তাই এখন প্রয়োজন এনসিপির জন্য একটি নতুন ইমেজ, আর সেই ইমেজ হলো নির্যাতিত বিরোধী দল। এবং জামায়াত সেখানে ফেল মেরেছে, বা জামায়াতকে একটু সরিয়ে ওখানেই জায়গা করে দিচ্ছে এনসিপিকে। হবিগঞ্জের ঘটনা সেই প্রচারণার জন্য একটি আদর্শ মডেল। সামান্য মারধর, ধাক্কাধাক্কি কিংবা গাড়িতে হামলার অভিযোগকে জাতীয় সংকট হিসাবে প্রচার করা। আপনি দেখুন, প্রথম আলো হেডলাইন করেছে, সমকাল হেডলাইন করেছে, যুগান্তর করেছে এবং টিভিগুলো তো আছেই। সংবাদ মাধ্যমে সারাদিন দেখানো গেছে যে বিএনপি এনসিপিকে ভয় পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে নতুন বিরোধী শক্তিকে দমন করা হচ্ছে। বিদেশি দূতাবাসকে দিয়ে বিবৃতি দেওয়ানো হতে পারে বা হয়ে গেছে ইতোমধ্যেই। রাজনৈতিক সহনশীলতা নেই বাংলাদেশে, এসব কথা বলা হতে পারে বা বলানো হয়ে গেছে ইতিমধ্যে। আর এভাবেই এনসিপি আর ব্যর্থ কিংস পার্টি থাকবে না, তারা হয়ে উঠবে নির্যাতিত গণতান্ত্রিক শক্তি। এবং এই শক্তির পেছনে এই মার্কিন রাষ্ট্রদূত সহ ইউরোপীয় রাষ্ট্রদূতরা এখন বিনিয়োগ শুরু করেছে। বিনিয়োগ তো আগেই হয়েছিল, তাদেরকে দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, কুমন্ত্রণা দিয়ে জুলাই করানো হয়েছে। এতদিন ধরে তারা সেটাকে ক্যাশ করতে পারেনি, এখন আবার শেষ চেষ্টা হচ্ছে তাদেরকে সেটাকে ক্যাশ করানোর জন্য। অনেক বিশ্লেষক তাই আশঙ্কা করছেন যে হবিগঞ্জের মতো ঘটনা ভবিষ্যতেও ঘটবে। আপনি দেখবেন যে আরো অনেকগুলো ঘটনা ঘটবে, সব জায়গায় মার খাবে। এই যে আম্মার না সাম্মার, এদেরকেও কিন্তু কয়েকদিনের মধ্যে একটা পিটানি টিটানি দেওয়া হবে। কোথাও কোথাও ছাত্র দলের সঙ্গে ধাক্কাধাক্কি হবে, কোথাও পথসভায় হামলার অভিযোগ উঠবে, কোথাও ককটেল ফুটবে, কোথাও গাড়ি ভাঙচুরের ভিডিও ছড়ানো হবে। প্রতিটি ঘটনাকে এমন ভাবে প্রচার করা হবে যেন এনসিপি বাংলাদেশের প্রধান বিরোধী দল এবং তারেক রহমানের সরকার তাদেরকে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। তারেক রহমানের সরকার এই ট্যাকটিক্স বা এই ভেতরের খবর কি জানে না বলে মনে করছেন? তারেক রহমানের সরকারও জানে, তাদেরও সুবিধা, তাদেরও একটি এরকম সাজানো, তাদেরও এরকম একটি তুতু বলে কথা বলা বিরোধী দল দরকার। এর মাধ্যমে দুটি কাজ একসঙ্গে হচ্ছে। প্রথমত, এনসিপির প্রতি মানুষের হয়তো সহমর্মিতা তৈরি হওয়ার হবে বা চেষ্টা করা হবে। দ্বিতীয়ত, মানুষের মন থেকে এই প্রশ্ন সরিয়ে দেওয়া হবে যে দলটির প্রকৃত জনসমর্থন কতটুকু। মানুষ তখন আর জিজ্ঞেস করবে না এনসিপির সভায় লোক কেন হয় না, বরং আলোচনা করবে এনসিপির নেতাকে চর মারছে,
এবং ধরেন আপনার পাটোয়ারি মার খাবে, পাটোয়ারির যে মারের দৃশ্য আপনারা দেখেছেন, ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সার্জিসের যে হাত কেটে গেছে এটা তো আপনারা দেখেছেন। সুতরাং এগুলোই তখন ছোট ছোট ভিডিও আকারে সব জায়গায় ছড়িয়ে পড়বে। এর মধ্যে ধরেন হবিগঞ্জে মার খাচ্ছে তারা, আবার ঢাকায় শেরাটনের পাশে আরেক হামলার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন তোলা হচ্ছে যে ঢাকায় এরা কেন মার খাচ্ছে, এবং এই তৃতীয় লিঙ্গের কাউকে দিয়ে একজন বৈষম্য বিরোধী নেতাকে মার দেওয়া হচ্ছে এবং তাকে নানা রকম কুৎসিত ইঙ্গিত দিয়ে প্রচারণাটা চালানো হচ্ছে। সবকিছু কিন্তু এই নাটকের, এই প্রচারের, এই ভিকটিমহুড সাজানোর বড় ভূমিকা হিসেবে বোঝা যাচ্ছে। প্রশ্ন হলো, সাজানো এবং সত্যিকারের মারধর খাইয়ে কি একটি রাজনৈতিক দলকে বাঁচানো যায়? বাঁচানো যায় তো। নুরুর কথা মনে করে, নুরুল হক নুরু, তারা নুরুল হক নুরু মার খেতে খেতে মন্ত্রী হয়ে গেল না? সেরকম ভাবে হয়তো হবে, এরাও হবে। কিছু সময়ের জন্য তো সহানুভূতি তৈরি করা যায়, তাই না? সংবাদ মাধ্যমে আলোচনায় রাখা যায়, বিদেশি রাষ্ট্রদূতদের উদ্বেগ প্রকাশ করানো যায়, কিন্তু মানুষের রাজনৈতিক বর্জনকে এসব চট থাপ্পড়ের নাটক দিয়ে বদলানো যায় না। জামায়াতকে বাংলাদেশের মানুষ নেয়নি কারণ তারা যুদ্ধাপরাধী রাজনৈতিক শক্তি। এনসিপি কেও মানুষ গ্রহণ করেনি কারণ তারা জুলাই সন্ত্রাসী। একটির পেছনে পাকিস্তানি আদর্শের ইতিহাস, অন্যটির পেছনে ৭৫-এর সন্ত্রাসীদের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস, এবং তাদের সঙ্গে রাষ্ট্র দখলের একেবারে সাম্প্রতিক সহিংস ইতিহাস যুক্ত। কেবল নাম, পোশাক এবং ভাষাটা আলাদা। এনসিপি কে নতুন যতই বিরোধী দল হিসেবে সাজানো হোক না কেন, তাদের জন্মের ইতিহাস তো মুছে ফেলা যাবে না। ডক্টর ইউনূসের কিংস পার্টি হিসেবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত, বিদেশি দূতাবাসের পয়সা এবং বসুন্ধরা, রূপায়ণ, এসব নানা গ্রুপের কাছ থেকে কোটি কোটি টাকা চাপ দিয়ে মব তৈরি করে আদায় করে এরকম কর্পোরেট অফিস নেওয়া এবং সংবাদ মাধ্যমের অস্বাভাবিক প্রচার এবং এই প্রোপাগান্ডা সচিব ডাস্টবিন শফিকের পৃষ্ঠপোষকতা সবই দেখাচ্ছে যে দলটি একটি দেশি বিদেশি সম্মিলিত রাজনৈতিক প্রকল্প। এখন সেই প্রকল্প ব্যর্থ হওয়ার পথে, তাই তাকে বাঁচাতে দরকার নতুন নতুন গল্প। কখনো বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠক, তারা তাদের অফিসে গিয়ে বৈঠক করছেন, কখনো সংস্কারের আশ্বাস, কখনো ছাত্র দলের হামলা, কখনো নির্যাতিত হওয়ার ভিডিও। কিন্তু বাংলাদেশের মানুষ যদি এনসিপি কে রাজনৈতিক দল নয়, জুলাই সন্ত্রাসীদের পুনর্বাসন প্রকল্প হিসেবেই দেখে, তাহলে হবিগঞ্জ মডেলও শেষ পর্যন্ত ব্যর্থ হবে। কারণ রাজনৈতিক দলকে সব চড়চাপড় খাইয়ে জনপ্রিয় করা যায় না। যেমন বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠক দিয়ে জনগণের ভোট তৈরি করাও যায় না। হবিগঞ্জে কয়েকটি চর হয়তো সংবাদ তৈরি করেছে, কিন্তু সেসব চড়চাপড় কি এনসিপির গায়ে লেগেছে, নাকি তাদের যে রাজনৈতিক প্রকল্পের ব্যর্থতা তার কফিনেও একটা টোকা হিসাবে মানুষ দেখবে? আপনাদের কাছে প্রশ্ন করছি, কি মনে হচ্ছে এইসব চর্চাপড় এনসিপি কে নতুন কিংস পার্টি বা নতুন বিরোধী দল হিসাবে কতটুকু জায়গা দেবে? পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। ভালো থাকবেন সবাই।